একটি প্রবাদ এই অঞ্চলে বহুল প্রচলিত, মূলা গাছ নয় বেগুন গাছ লাগাও। কেন? কারণ মূলা গাছ একবার ফলন দেয়, তারপর সেকে তুলে ফেলতে হয়। আর বেগুন গাছ একটা একটা করে বেগুন খাবেন, দীর্ঘদিন খাবেন, কয়েক বছর খাবেন। তো এরকম একটি বেগুন গাছ, এই যে আমার বেগুন গাছটি, এটার বয়স 3 বছর, 3 বছর যাবৎ এটা বেগুন দিয়ে আসছে। তো এরকম একটি বেগুন গাছ তো সবাই পেতে চান, তাই না? তাহলে আসুন আজকের ভিডিওটি দেখি কি করে আমি এত বেগুন পাচ্ছি। এরকম 3টি গাছ থাকলে আপনার আর সারা বছর বেগুন কিনতে হবে না। আজকে পাবেন একেবারে ছোট গাছ লাগানোর থেকে আরম্ভ করে বেগুন হওয়া পর্যন্ত পূর্ণাঙ্গ পরিচর্যা। সেই সঙ্গে কী ধরনের খাবার দিবেন, কী ধরনের পানি দিবেন এবং কিভাবে লাগাবেন এবং পোকা নিধন কীভাবে করবেন সবই দেখাবো। তাহলে প্রথমেই এ ধরনের একটি টব নিতে পারেন, যে কোনো পাত্রেই বেগুন লাগাতে পারেন, বেগুন গাছ লাগাতে পারেন। তবে ওই যে নিচে ছিদ্র দেখালাম, যে ছিদ্রটি থাকতে হবে এরকম পানি নিষ্কাশন ব্যবস্থা ভালো হতে হবে। এটা হলো ছাদ বাগানীদের জন্য, আর যারা মাঠে লাগান বা বাড়ির আশেপাশে লাগান তাদের তো সুবিধা রয়েছে, তারা লাগাতেই পারেন। ছাদ বাগানীদের জন্য একটি টব প্রয়োজন হয়। টবের নিচের অংশে যেহেতু একটু ছিদ্র রয়েছে, এটা দিয়ে কিন্তু মাটি বের হয়ে যাবে, তাই প্রথমেই কিছু পাথর কুচি বা ইটের কণা আমি দিয়ে নিব, যাতে পানি নিষ্কাশন ব্যবস্থা ভালো থাকে কিন্তু মাটি বের হয়ে না যায়। এরপর টবে কিছু গাছ লতাপাতা দিয়ে দিব আমি, কারণ যাতে মাটি আরও সুন্দরভাবে আটকে থাকবে, মাটি আর বের হয়ে যাবে না। উপরন্তু এই গাছ লতাপাতাগুলো একসময় পচে মাটির সঙ্গে মিশে যাবে এবং গাছের খাবারে পরিণত হবে। এতে পানি নিষ্কাশন ব্যবস্থা ভালো থাকবে। এরপর এতে মাটি দেব। তো মাটিটা আমি কিভাবে তৈরি করি? সাধারণ মাটি 1 ভাগ, আর 3 ভাগ থাকে জৈব সার। কি কি? ভার্মি কম্পোস্ট, কিচেন কম্পোস্ট, গোবর, চা পাতা। এই 4টি উপাদানের মধ্যে যে কোনো 3টি উপাদান আপনাকে দিতে হবে। এই 3টি উপাদান দিয়ে 3 ভাগ তৈরি করব, আর 1 ভাগ হলো মাটি। এই 4 ভাগ একসঙ্গে মিশিয়ে তারপরে আমি মাটি তৈরি করি। মাটি কীভাবে তৈরি করি সেটার লিঙ্কটা দিয়ে দিব, আপনারা তৈরি পদ্ধতিটাও সেখান থেকে দেখে নিতে পারবেন। এই মাটি দিয়ে আমি এটা ভরে দিব। একটি বিষয় কিন্তু বন্ধুরা আপনাদের অবহিত করি, সেটা হলো মাঠ পর্যায়ে যারা কাজ করেন তাদের কিন্তু এত পরিশ্রম করতে হয় না, মাটি তৈরির জন্য এত টেনশন করতে হয় না, কিন্তু ছাদ বাগানের জন্য করতে হয়, কারণ তাদের মাটি তো সীমিত, ছোট্ট একটি টবে। আর এই যে দেখুন, টপটা আপনারা কিছুটা খালি রাখবেন, কমপক্ষে 1 ইঞ্চি পরিমাণ, 1 থেকে 1.5 ইঞ্চি খালি রাখবেন, কেননা পরবর্তীতে কিন্তু এই মাটিটা একটু নিচের দিকে দেবে যাবে। গাছ লাগানোর পর আস্তে আস্তে 6 মাস পরে দেবে যাবে, তখন আবার উপরে খাবার দিতে হবে, তাই একটু উপরে খালি রাখতে হবে। বন্ধুরা, একটি জরুরি কথা তো বলাই হয়নি, আমি এই মাটির সঙ্গে আরেকটি উপাদান ব্যবহার করি যেটা ফাঙ্গিসাইডের কাজ করে। না হলে কিন্তু মাটিতে অনেক পোকামাকড় জন্মাবে। সেটা হলো ছাই। এই ছাইটা হলো কাঠ কয়লা থেকে পোড়ানো ছাই। এই ছাইটা আমি এই যে যতটুকু মাটি দিলাম, এইটুকু মাটির মধ্যে 1 মুঠ পরিমাণ ছাই ব্যবহার করেছি আমি। এই 1 মুঠ কাঠ কয়লা থেকে পোড়ানো ছাই দিলে এটা ফাঙ্গিসাইডের কাজ করবে, এখানে আর পোকামাকড় আক্রান্ত করবে না। এরপর আমাদের লক্ষ্য করতে হবে যে গাছের গোড়ায় যেন কখনোই কোনো অবস্থায় আগাছা না জন্মে, কারণ আগাছা জন্মালে এটা তো বোঝই, এটা গাছের বিকল্প, অর্থাৎ সেও এই খাবারে ভাগ বসাবে। সব সময় সর্বক্ষেত্রে সব ধরনের গাছের গোড়ায় আগাছা পরিষ্কার করে রাখতে হবে। এই যে আগাছাগুলি আমি পরিষ্কার করে দিলাম এই জন্যই। এরপর খেয়াল করতে হবে যে গাছের গোড়ার দিকে যেই পাতাগুলি মাটির খুব কাছাকাছি থাকে, সেই পাতাগুলির অবস্থাটা কী। এই যে দেখুন, সেই পাতাগুলি কিন্তু একটু পোকায় আক্রান্ত হয়েছে। এই যে দেখুন, চতুর্দিকে খেয়ে গেছে পোকা। তো এগুলোকে কেটে ফেলতে হবে, আর গাছের গোড়ার দিকে পাতার কোনো প্রয়োজনও নেই, এটা কেটে ফেলাই ভালো, কারণ গাছ যে খাবারটা শিকড় থেকে উপরের দিকে কাণ্ড খাবারটা তুলে আনবে, প্রথমেই এই পাতাগুলো তারতে ভাগ বসাবে। তো এই পাতাগুলোর আর কোনো ভূমিকা নেই, উপরন্তু এগুলিতে পোকায় আক্রান্ত হয়ে অন্যান্য গাছেও অন্যান্য পাতায়ও ছড়িয়ে পড়তে পারে, তাই নিচের দিক থেকে পাতাগুলো কেটে রাখতে হবে, এবং তাতে গাছ বৃদ্ধিও ভালো পাবে এবং পোকা আক্রান্ত থেকেও বাঁচবে। এছাড়াও গাছের গোড়া সূর্যালোক পাবে। একটি খেয়াল রাখতে হবে, সেটা হলো কমপক্ষে 15 দিন পর পর গাছের গোড়ায় যদি মাটিগুলো শক্ত হয়ে থাকে, জমাট বেঁধে থাকে, তাইলে একটু নিড়ানি, যেটাকে আমরা নিড়ানি বলি, বা খুঁচিয়ে দেওয়া,
সেটা একটু হালকা করে দিতে হবে, খুব লক্ষ্য করে, খুব মনোযোগ দিয়ে, খুব খেয়াল করে, কারণ শিকড় যেন কেটে না যায়। একটু আলগাভাবে সুন্দর করে হালকা করে একটু নিয়ে দিতে হবে। এতে কিন্তু দুটো উপকার হয়। একটা হলো এই মাটিতে সহজেই খাবার বা পানি ভিতরে প্রবেশ করতে পারবে, পাশাপাশি রোগ জীবাণু কোনো পতঙ্গ থাকলে সেটাও দূরীভূত হয়ে যাবে। এই মাটি আলগা করাতে কিন্তু শিকড়ও তাড়াতাড়ি বৃদ্ধি পেতে পারবে। মাটি শক্ত হয়ে গেলে, কারণ এই গাছগুলো কিন্তু খুব শক্তিশালী না, তারা একটু দুর্বল, তো তাদের শিকড়ও ওরকম দুর্বল থাকে, তারা শক্ত মাটি পেলে সহজে আর বৃদ্ধি পেতে চায় না, এবং তাতে গাছের বৃদ্ধিও কমে যায় এবং ফল ফুল আসা কমে যেতে পারে। গাছ একটু বড় হওয়ার সাথে সাথে খেয়াল করতে হবে যেটা খুব লম্বা হয়ে গেছে কিনা। যদি খুব লম্বা হয়ে থাকে তাহলে এখানে একটা কিছু দিয়ে সাপোর্ট দিতে হবে, একটা বাঁশ বা কাঠি দিয়ে এখানে গেঁথে দিয়ে তারপরে সেটার সঙ্গে একটু হালকা করে বেঁধে রাখতে হবে। কেননা যেহেতু ছাদ বাগানে বাতাস লাগার সম্ভাবনা বেশি, তাই বাতাসে এটা হয়তো হেলে যেতে পারে। এটা যদি দরকার হয়, বড় জাতের গাছ হয়, তাহলে এটা করবেন, আর ছোট গাছ হলে প্রয়োজন হয় না। বাতাস না লাগলে এটা করতে হবে না। যদি দেয়ালের পাশে থাকে তাহলে বাতাস লাগবে না, যদি দেয়ালের পাশে না হয় তাইলে বাতাস লাগবে। যেখানে বাতাস লাগে এরকম জায়গায় যদি থাকে তাইলে এই সাপোর্টটা দিয়ে দিবেন। এরপরে যেটি লক্ষ্য করবেন যে গাছের গোড়ায় কিন্তু শিকড় বেরিয়ে যাবে। বিশেষ করে নিড়ানি দেওয়ার সময় এটা খেয়াল করতে পারবেন যে শিকড় দেখা যাচ্ছে। তো এরকম শিকড় যদি দেখা যায় তাহলে এই শিকড়টা ঢেকে দেওয়ার ব্যবস্থা করতে হবে। তো আপনি কি করবেন তখন? তখন ১৫ দিন পর পর যেহেতু নিড়ানি দিচ্ছেন, ওইটাই সময়েই আপনি এই যে দেখুন শিকড় দেখা যাচ্ছে, এই যে গাছের গোড়ার শিকড় বের হয়ে গেছে, এই শিকড়গুলোকে ঢেকে দিতে হবে। ওই সময়ে জৈব মিশ্র খাবারটা দিয়ে দিন। এই দেখুন কী পরিমাণ আমি দিলাম। এরকমভাবে জৈব মিশ্র খাবারটা গাছের গোড়ায় দিয়ে দিন, একদিক থেকে শিকড়। আর এই যে দেখুন ছোট ছোট শামুক, এটা হতে পারে, এগুলো কিছু দেখলে এগুলিকে ফেলে দিন। আর যেটা বলছিলাম যে জৈব মিশ্র খাবারের শিকড়টাও ঢেকে গেল এবং গাছও খাবার পেল। এভাবে ১৫ দিন পর পর এটা দিয়ে যান, গাছ তাড়াতাড়ি বাড়বে, ফল ফুল বেশি আসবে। এবার আসুন পানি দেওয়া প্রসঙ্গে। বেগুন গাছ পানি বেশি লাগে, অর্থাৎ কখনোই এটার মাটিটা একেবারে শুকিয়ে যেতে দেওয়া যাবে না। যদি গ্রীষ্মকাল হয় তাহলে সকালে যারা পানি দেন তারা খেয়াল করবেন দুপুরবেলা হলেই কিন্তু মাটিটা শুকিয়ে যায়, তখন আবার দিবেন। আমি আমার ছাদ বাগানে গ্রীষ্মকালে ২ বার পানি দিই, আর বর্ষাকালে বৃষ্টির দিনে তো প্রয়োজনই হয় না। শীতকালে দেখবেন মাটিটা যদি একদম শুকনো হয়ে যায় তাইলে দিবেন, আর না হলে দেওয়ার দরকার নেই। তবে কোনো অবস্থায় টবে যেন পানি জমে না থাকে, তাহলে গাছই মরে যাবে। বন্ধুরা, আমি আমার চ্যানেলে যে ভিডিওগুলি দেই, বিশেষ করে গাছগাছরা বিষয়ক, সেগুলি কিন্তু যত সহজ করে করা যায় আমি দেখানোর চেষ্টা করি। খুব জটিল কিছু না, বা অনেক দামি কিছু কিনতে হয়, প্রয়োগ করতে হয়, এই ধরনের কিছু আমি সাধারণত আমি নিজেও করি না, কেউ পরামর্শও দিই না। কারণ দুনিয়াটা এখন সস্তার যুগ। চায়নারা সহজ মার্কেট তৈরি করে তারা সারা বিশ্ব কন্ট্রোল করতে চাচ্ছে, প্রায় অনেক মার্কেটই তাদের দখলে। আমরাও কিন্তু সেদিকেই ঝুঁকছি, অর্থাৎ সহজভাবে সস্তাভাবে যে জিনিসটা পাই আমরা সেদিকে ঝুঁকি। তাই আমি আপনাদের খরচ কমাতে চাই, এবং সেই জন্য সহজেই পাওয়া যায় এমন কিছু ব্যবহার করে আমি আমার ছাদ বাগানকে প্রস্তুত রাখি, আপনাদেরকে সে ধরনের পরামর্শ দিই। গাছে পানি দেওয়ার সময় আমি মাঝে মাঝে এই কাজটি করি। এই যে দেখুন, এখানে আমি কলার খোসা ভিজিয়ে রেখেছিলাম। এই কলার খোসায় যথেষ্ট ফসফরাস থাকে। এই পানিটা আমি গাছের গোড়ায় দিয়ে দিব। এটা সপ্তাহে ১ দিন দিতে পারেন। এছাড়া কিচেন কম্পোস্টের তরল পানিও দিতে পারেন। এছাড়া গোবরের পানিও দিতে পারেন সপ্তাহে ১ দিন। তবে আমি কিন্তু কিচেন কম্পোস্টের তরল পানি রেগুলারই ব্যবহার করি, অর্থাৎ সাধারণ পানি আমি না দিয়ে কিচেন কম্পোস্টের তরল পানিটাই দিয়ে থাকি। কারণ কিচেন কম্পোস্টের তরল পানি প্রতিদিন দিলেও গাছের কোনো ক্ষতি নাই, এটা যেহেতু অর্গানিক, গাছের কোনো ক্ষতি হবে না, বরঞ্চ উপকারী হবে। তবে আমি কীভাবে কিচেন কম্পোস্টের তরল পানি এবং কিভাবে গোবরের তরল পানি ব্যবহার করি বা বানাই, সেটা আমি প্রস্তুত প্রণালীটা লিঙ্কটা দিয়ে দিব। আপনারা যদি দেখে নিতে চান, যারা বানাতে চান ওইভাবে, অথবা যারা জানেন তারা তো জানেনই, যারা হয়তো পারেন নাই, করেন নাই, তারা লিঙ্ক থেকে দেখে নিজেরাও তৈরি করতে পারবেন। বেগুন ফলানোর জন্য পর্যাপ্ত সূর্যের আলোর দরকার হয়, অর্থাৎ আপনি যদি ছাদ বাগানে রাখেন, মাঠ পর্যায়ে যারা লাগান তাদের তো রৌদ্র পায়েই, তারা সূর্যের আলো পেয়েই থাকেন। আর ছাদ বাগানে যারা লাগাবেন তারা যেন সূর্যের আলো পায়, অর্থাৎ ৫-৭ ঘন্টা যেন, কমপক্ষে ৫-৭ ঘন্টা সূর্যের আলো পায়, এটা খেয়াল রাখতে হবে। একেবারে ছায়ায় যদি পড়ে যায়, ১ ঘন্টা ২ ঘন্টা সূর্যের আলো পায়, বাকিটা পায় না, তাহলে কিন্তু বেগুন গাছ ভালো হবে না। এরপর একটি গুরুত্বপূর্ণ কাজ করতে হবে, সেটি হলো
এই বেগুন গাছ যখন একটি নির্দিষ্ট উচ্চতার হবে, যে দেখুন এখনও কোনো ডালপালা ছাড়েনি এবং সেটা 1 ফুট উচ্চতার মতো হয়েছে, লক্ষ্য করুন। এ সময়ে এটার মাথাটা কেটে দিতে হবে। কোথায় কেটে দিতে হবে? দেখুন একেবারে মাথার অংশে, অর্থাৎ এই যে দেখুন আমি কাটছি, এইরকম একটি অংশে এই মাথাটা কেটে দিতে হবে। কারণ হলো যে এই মাথাটা কাটলে এটার যে পুরা পাতাগুলো আছে নিচের দিকে, এই পাতার মিলন অংশই দেখেন মাথাটা আমি কেটে দিলাম। এবং আরেকটি বিষয় হলো ইতিমধ্যেই কিন্তু এখানে ফুল আসছে, অর্থাৎ বেগুন ধরতো, কিন্তু আমি এটা রাখলাম না। কারণ কি? কারণ এই বেগুন মাত্র 2টি এখানে বা 3টি বেগুন ধরতো, কিন্তু আমি যে মাথাটা কেটে দিলাম তখন এই যে শাখাগুলির গোড়া দিয়ে আরও শাখা বের হবে, দেখেন পাতাগুলির গোড়া দিয়ে আরও শাখা বের হবে, সে ছড়িয়ে যাবে। তখন কিন্তু এখন যদি এখানে 3টি ধরতো, তখন যতটি শাখা বেরবে প্রত্যেকটা শাখায় যদি 3টি 2টি করে ধরে, তখন পর্যাপ্ত বেগুন পাওয়া যাবে। প্রতিটা শাখায় বেগুন হবে এবং পর্যাপ্ত পাওয়া যাবে। বন্ধুরা, আগেও একবার দেখিয়েছি যে গাছের গোড়ার দিকে পাতাগুলোকে আমরা কেটে দিয়েছি এবং এখন ডালগুলোকেও কেটে দিব। এই যে দেখেন ডাল বা শাখা গাছের গোড়ায় যেটা হবে, এই যে কেটে ফেললাম। এই যে এই গাছের গোড়ায় একটি ছিল, সেটা কিন্তু কেটে ফেললাম। এই যে কেটে ফেলছি। কেন কেটে ফেলছি? কারণ এ শুধু খাবার নেবে, কিন্তু কখনোই এটাতে বেগুন ধরবে না। তো যদি বেগুন নাই ধরে তাহলে আমি এটা রাখবো কেন? তাই কেটে ফেললাম। আপনারাও এই জাতীয় গাছের গোড়ায় যে ডালগুলো থাকবে সেগুলিকে কেটে ফেলবেন। এরা খাবার নিবে কিন্তু কখনো বেগুন ধরবে না। এবার আসুন গাছে কীটপতঙ্গে আক্রান্ত করলে কি করবেন? হ্যাঁ, করতেই পারে। বেগুন গাছে এবং বেগুনেও পোকা আক্রান্ত করে। 2টি, গাছের পাতাতেও করবে, বেগুনেও করবে। বেগুনে যেটা করে পোকা ছিদ্রকারী, বেগুন ছিদ্রকারী একটি পোকা, সেটা খুবই কঠিন সেটাকে রোধ করা। আর এই যে পাতায় যেগুলি আক্রান্ত করে, দেখুন এই যে পাতার উল্টা দিকে দেখা যাচ্ছে যে কিছুটা কোনো পোকা আক্রান্ত করেছে। তাহলে আমরা এখানে 2 ধরনের ব্যবস্থা রয়েছে। একটা হলো অর্গানিক বা জৈব কীটনাশক ব্যবহার করা, আরেকটা হলো রাসায়নিক কীটনাশক ব্যবহার করা। জৈব কীটনাশক যদি দিতে চান তাহলে আপনি জৈব কিনতেও পাওয়া যায়, আর যদি ঘরে বানিয়ে নিতে চান, আমি এগুলি ঘরে বানিয়ে তারপরে স্প্রে করি, সেটা লিঙ্ক দিয়ে দিব কীভাবে আমি তৈরি করি। আপনারা সংক্ষেপে বলি আমি। অর্থাৎ 1 লিটার পানিতে 1 চামচ ডিটারজেন্ট পাউডার বা সাবানের গুঁড়া, সাথে হলুদ বা মরিচের গুঁড়া 1 চামচ দিয়ে ভালো করে ঝেঁকে নিয়ে প্রতি 7 দিন পর পর এই গাছগুলিতে স্প্রে করে দিন। তাহলে পোকা অনেকটা রোধ হবে। আর যদি রাসায়নিক কীটনাশক প্রয়োগ করতে চান তাহলে সেটির গায়ে লেখা থাকবে কীভাবে প্রয়োগ করবেন। অবশ্যই মনে রাখবেন, রাসায়নিক কীটনাশক আমাদের জন্য অনেক ক্ষতি কারণ হয়ে দাঁড়ায়, তাই এটা প্রয়োগ করার সময় খেয়াল রাখতে হবে। এবং যেন, আর এটা যখন আপনি খাবেন, যদি রাসায়নিক কীটনাশক প্রয়োগ করেন তাহলে আপনি খাওয়ার অন্তপক্ষে 7 দিন আগে সর্বশেষ প্রয়োগ করতে হবে, তারপরে আর প্রয়োগ করা যাবে না যখন আপনি বেগুন তুলবেন। সুতরাং এই 7 দিনে যাতে আর ভুল করেও একবার প্রয়োগ না করেন সেদিকে খেয়াল রাখতে হবেন। খাওয়ার 7 দিন আগে রাসায়নিক কীটনাশক প্রয়োগ বন্ধ রাখতে হবে। সাধারণত পাতার উল্টো দিকে পোকা আক্রান্ত করে বলে পাতাটা ধরে নিয়ে উল্টা দিকে এভাবে স্প্রে করে দিন। এভাবে খেয়াল রাখবেন, তাহলেই এই পোকা দূর হয়ে যাবে। তাহলে দর্শকবৃন্দ, আপনারা দেখলেন একটি বেগুন গাছের পূর্ণাঙ্গ পরিচর্যা। এভাবে পরিচর্যা করলে আমি আশা করি আপনারা ভালো ফল পাবেন। তো এতক্ষণ যারা ভিডিওতে আমার সাথে ছিলেন তাদেরকে অশেষ ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করে রেখেছেন আমার চ্যানেলটা, তাদের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেই সঙ্গে যারা নতুন, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনায় আমি জাহিদ আহমেদ আমার ইউটিউব চ্যানেল জাহিদ জিটিসি থেকে এখনকার মতো বিদায় নিচ্ছি।